প্রায় এক মাস চিকিৎসা শেষে দেশে ফেরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মূলত তিনি তার রাজনৈতিক জীবনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এ কারণে আওয়ামী বিরোধী শিবিরে তাকে নিয়ে আপত্তি রয়েছে। অনেকেই গ্রেপ্তারের দাবিও জানান। গতকাল তো আমরা দেখলাম যে আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল, আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি। এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা আমার জীবনে বঙ্গবন্ধুর কথাই শেষ কথা। ছাত্র হিসেবে খুব একটা ভালো ছিলাম না, এটা অনেকেরই জানা। শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখন দেশে আমরাই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর নেই। এই অল্প বয়সে যা করেছি তোমাদের 14 গোষ্ঠীর 14 পুরুষও সেই ভূমিকা। অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস আমরা ভেবেছি সরকার থাকবে বা 1 বছরের জন্য, সেই কারণে আমরা এই সরকারের পার্ট হতে চাই নাই। Would you still call it a political party? তারা রাস্তায় যেভাবে মানুষ হত্যা করেছে, মানুষ গুম করেছে, টাকা চুরি করেছে, তাদের কি রাজনৈতিক দল বলা যায়? এটা ডিবেট, কোনো জাজমেন্ট না। ইস্যুটা আসছে 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর। তখন তাদের চ্যাপ্টার শেষ, কিন্তু 10 মাস পার হয়ে গেলেও দলের কেউ দুঃখ বা অনুশোচনা করেনি। এই অল্প বয়সে যা করেছি তোমাদের 14 গোষ্ঠীর 14 পুরুষও সেই ভূমিকা। অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস আমরা ভেবেছি সরকার থাকবে বা 1 বছরের জন্য, সেই কারণে আমরা এই সরকারের পার্ট হতে চাই নাই। এখন শেষ বেলায় আর হইয়াই বা লাভ কি? যেভাবে ল্যাপটাই ফলাইছে এখন যে বদনাম দায়নে তৈরি। সুতরাং এখন আমরা শুরুর দিকে বলেছিলাম 2 বছরের জন্য এটাকে জাতীয় সরকার করেন, সকল দল মতের প্রতিনিধিদেরকে নিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার করে সংস্কারগুলো করেন। যেহেতু জাতীয় সরকার করে নাই আর এই 10 মাসে সরকার লেজে গুবরে তালগোল পাকাই ফেলাইছে, সেই কারণে আমরা বলছি যে এই পর্যন্ত গেছেন ওই পর্যন্তই থাকেন, এখন একটা নির্বাচনের ব্যবস্থা করেন, কারণ নির্বাচনটা না হলে আরো ঝামেলা বাড়বে। বিএনপি সহ বেশিরভাগ প্রায় 90-95 ভাগ রাজনৈতিক দল আমরা অনেকদিন ধরে প্রধান উপদেষ্টা এবং সরকারের কাছে বলে আসছিলাম যে আমরা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ চাই। নির্বাচন আগে করেন পরে করেন, একটা রোডম্যাপ দেন। আপনি যে বলেছিলেন ডিসেম্বর থেকে জুন, এটা একটা অনির্দিষ্ট সময়, এর মধ্যে ঈদ আছে, কুরবানি আছে, রোজা আছে, এইচএসসি পরীক্ষা আছে, কাজেই কোন সময়টা পারফেক্ট এইটা আপনারা যাচাই বাছাই একটা সময় আপনি নির্ধারণ করেন। তো আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো আমরা মনে করি যেহেতু ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত রোজা, তারপরে ঈদ, রোজার মধ্যে এই দেশের ধর্মপ্রাণ মানুষ 90% মুসলমান ইবাদত বন্দিগিতে মশগুল থাকে, ঈদের আনন্দ, পরিবারের কেনাকাটা, পরিবারের অনেক কিছু থাকে, ঈদের সময় বিয়ে শাদী হয়। তো এই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত সময় না। এপ্রিলে এইচএসসি পরীক্ষা হবে, কাজেই এটা আমরা যতই নিয়ন্ত্রণ করতে চাই, আর্মি নামাইয়া, পুলিশ নামাইয়া, নির্বাচনের সময় এই দেশের দীর্ঘদিনের যে কালচার, মারামারি, হানাহানি, টুকটাক ঘটনা ঘটে থাকে। তো তাহলে এপ্রিলটাও নির্বাচনের জন্য উপযুক্ত সময় না। আবার এপ্রিল থেকেই গরম শুরু হয়ে যায়, মে মাসে ঠাড়া ভাঙ্গা রোদ, এই সময় ক্যাম্পেইন করতে যাবে সব অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমরা মনে করছি ডিসেম্বর থেকে জানুয়ারি সময়টা হচ্ছে সবচেয়ে একটা উপযুক্ত সময়, বেশি গরমও না, বেশি শীতও না। রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি যেন আমার ভোট আরেকজনে দিতে না পারে, নির্বাচনী ব্যবস্থাকে কেউ প্রভাবিত করতে না পারে, এই ধরনের একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন যেন রাজনৈতিক দলের গোলামি না করে, তারা যেন জনগণের প্রতি জবাবদিহি থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই ধরনের একটা জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। এই সংস্কারগুলো যদি না হয় তাহলে তো যেইলাও সেই কদু। যেই কারণে আমরা বলছি শুধুমাত্র মৌলিক সংস্কার নয়, প্রয়োজনীয় সকল সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে। আজকে ডাকসু না হলে, 18 সালে কোনো সংস্কার আন্দোলন না হলে আজকের এই আসিফ নাহিদ, এই উপদেষ্টা, এই ছাত্র নেতাদের অনেকে তৈরি হতো না। কারণ এই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের বড় একটা অংশ, যাদেরকে নার্সিং করেছি, পৃষ্ঠপোষকতা করেছি, আমরা গণভবনে গিয়েছি, সেই ভিডিও নিয়ে এখন ট্রল করে শেয়ার দেয়, দেখেন যা ভালো মনে করে। আরে ভাই, এই অল্প বয়সে যা করেছি তোমাদের 14 গোষ্ঠীর 14 পুরুষও সেই ভূমিকা। আজকে বিভিন্নের জন্ম না হলে এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে, ডাকসু নির্বাচন না হলে আজকে 24-এর গণঅভ্যুত্থান এই বাংলাদেশে হতো না। শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখন দেশে আমরাই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর নেই।
ঠিক এভাবেই গর্বের সাথে নিজেদের মাফিয়া বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল, এমনকি গণমাধ্যমেও শিরোনাম হয়েছে। সোমবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি নতুন ক্ষমতা প্রত্যাশীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে যারা নতুন করে মাফিয়া হয়ে ওঠার স্বপ্ন দেখছেন তাদেরকে এখনই সতর্ক হয়ে যেতে হবে। ভোট ডাকাতির বিষয়ে তার কঠোর বার্তা, কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায় তবে আমরা আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব। জুবাইরুল আলম মানিক তার বক্তব্যে কেবল বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নয়, এনসিপির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। তিনি স্পষ্ট করে বলেন, আমাদের আন্দোলন কেবল ক্ষমতার জন্য নয়, এটি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। আর বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়েছে, নিষিদ্ধ করা হয়নি বলেও জানান প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন মোহন ইসলাম। লন্ডনে 4 দিনের সফরে দ্বিতীয় দিনে ব্রিটেনের নামকরা থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের সংলাপে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এখানে প্রধান উপদেষ্টা দেশের অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, বিচার ও সংস্কার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, 17 বছর পর দেশের ইতিহাসে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সুন্দর নির্বাচন। সময় নির্ধারিত হয়েছে, জনগণ প্রস্তুত আছে। 17 বছর পর দেশে সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে, যার উচ্ছ্বাস জনগণের মধ্যে আছে। জনগণ নিজের ভোট দিতে পারবে। এই 17 বছরে এখনো তরুণেরা ভোট দিতে পারেনি, তারা অপেক্ষায় থেকেও তাদের রায় দিতে পারেনি। নির্বাচনের আগে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টার করা হবে এবং জুলাই আগস্টে গণহত্যার সাথে জড়িতদের বিচার দৃশ্যমান করা হবে। আমাদের আসল উদ্দেশ্য হলো সকল দলের মতামত গ্রহণ, যেখানে সবাই এক হবে, সেখানে সবার সই নেওয়া হবে, যা জুলাই সনদ হিসেবে আগামী মাসে জাতির সামনে উপস্থাপন করা হবে। মোটা দাগে সংস্কার, আর যারা জুলাই আগস্টে ছোট ছোট শিশু ও জনতাকে হত্যা করেছে তাদের বিচার আর নির্বাচন, এটাই আমাদের দায়িত্ব। প্রধান উপদেষ্টা বলেন, গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা নেই, এজন্যই বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। Young people on the street just like that, make people disappear just like that, steal money just like that. Would you still call it a political party? তারা রাস্তায় যেভাবে মানুষ হত্যা করেছে, মানুষ গুম করেছে, টাকা চুরি করেছে, তাদের কি রাজনৈতিক দল বলা যায়? এটা ডিবেট, কোনো জাজমেন্ট না। ইস্যুটা আসছে 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর। তখন তাদের চ্যাপ্টার শেষ, কিন্তু 10 মাস পার হয়ে গেলেও দলের কেউ দুঃখ বা অনুশোচনা করেনি। তাই রাস্তায় ওরা আন্দোলন করলে আমরা নিজেদের নিরাপদ মনে করি না, বিশেষ করে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে। তাই জনগণ ও দেশের নিরাপত্তার জন্য জাতি সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে বিচারের আগ পর্যন্ত, তবে নিষিদ্ধ করা হয়নি। দেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে রোহিঙ্গারা, তাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, ভারতের সাথে বাংলাদেশ ভালো সম্পর্ক চায়, তবে তাদের করা মিথ্যা সংবাদের জন্য সম্পর্কে প্রভাব পড়ে বলে দাবি করেন প্রধান উপদেষ্টা। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক, বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না। এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে, প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আনবো। এই অরাজক পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না করি। আব্দুল হামিদ মহোদয় উনি বিদেশ গেলেন, চিকিৎসা আবার দেশে ফিরলেন, আসলে এই জিনিসটা নিয়ে মানুষের মধ্যে একটা দুয়াশা। আপনি রাষ্ট্রের এই পর্যায়ে থেকে এটা নিয়ে কি বলতে চাচ্ছেন? আমি যত জানি ওনার নামে একটা হত্যার মামলা আছে এবং এই বিষয়টা আপনারা তো জানেন, এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
আপনারই আমাকে রিকোয়েস্ট করছেন বলে আপনারই বলেন নাই ভাই হাসতেছেন তো বলেন আপনারই বলছেন আপনার কথা থেকে আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তাহলে আমি কেন একটা নির্দোষ লোকের কেন আমি সাজা দেবো কিন্তু একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেবো একটা আরে ভাই শেষ করতে দেন একটা দোষী যে হবে তাহলে আমরা শাস্তি দেবো এখন এটা এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি খুশি হয় ওনাদের ব্যবস্থা না হবে যদি দোষী না হয় ওনাদের আবার যার জায়গায় ফেরত আসবে